সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কিছু নির্ধারিত অ্যাসাইনমেন্ট এসেছে, যেন তোমাদের বার্ষিক পরীক্ষা হবে না, এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে সম্পন্ন করতে হবে। তো এই অ্যাসাইনমেন্টের প্রথম অ্যাসাইনমেন্ট অলরেডি তোমরা হাতে পেয়েছো, সেই মোতাবেক তোমরা কাজ করছো। পরবর্তীতে আরো অ্যাসাইনমেন্ট আসবে। তো নবম শ্রেণীর শিক্ষার্থী যারা আমার সঙ্গে যুক্ত ছিলে, তারা আমরা মোটামুটি অনেক অধ্যায়ে আমরা ক্লাস করেছি, সম্পন্ন করেছি, শেষ করেছি। রিভিশন টপলেস দিয়েছি, রিভিশন ক্লাসে যাচ্ছে। তো আমার রিভিশন ক্লাস চলছিল গত ক্লাস যারা অ্যাসাইনমেন্টের উপরে হয়েছে। তারপরে একটা ক্লাস আমি আজকে তোমাদের জন্য রিভিশন ক্লাস হিসেবে নিয়ে আসছি, যে তোমাদের পরবর্তী অ্যাসাইনমেন্ট অবশ্যই আসবে। তো রিভিশন ক্লাসটা আমার উদ্দেশ্য যে তোমরা যাতে ওই অধ্যায়টা আরেকবার মনে করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের কোন অধ্যায়ে রিভিশন ক্লাসগুলো দেখে নাম, হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় খতিয়ান। তো খতিয়ান নিয়ে কি আলোচনা করবো তার যাওয়ার আগে বর্তমান পরিস্থিতি, দেশের যে সার্বিক এবং বৈশ্বিক যে পরিস্থিতি, সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। তোমরা জানো যে বর্তমানে আমরা বৈশ্বিকভাবে একটা দুর্যোগ ঘন সময় পার করছি, সেটা হচ্ছে করোনা নামক ভাইরাস। এই করোনা নামক ভাইরাসের কারণে আমাদের জীবনমান অতিষ্ঠ হয়ে গেছে এবং আমরা শঙ্কিত যে কখন আমাদের এই ভাইরাস আক্রান্ত করে ফেলে। তো করোনা থেকে বাঁচার জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে। সেই কাজগুলো কি? আমরা অবশ্যই বাসা অবস্থান করার চেষ্টা করবো। একান্ত প্রয়োজন হলে বাইরে যাবো না। আর বাইরে যদি যেতেই হয় তাহলে অবশ্যই কি করব? মাস্ক পরিধান করব, বাইরে গেলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো, হাত স্যানিটাইজ করবো, পুষ্টিকর খাবার খাবো, শারীরিক যে ব্যায়ামগুলো আছে সেগুলো করবো এবং সর্বোপরি আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যাতে অল্প সময় আমরা এই করোনা কাল অতিক্রম করে আবার আমাদের পুনরায় যে স্বাভাবিক জীবন যাত্রা, সেই জীবনযাত্রায় ফিরে যেতে পারি। আসো এবার আমরা সময় ক্ষেপণ না করে পড়ালেখায় চলি। সপ্তম অধ্যায় অবশ্যই তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে। তো সপ্তম অধ্যায়ের রিভিশন ক্লাসে আজকে আমরা কি আলোচনা করবো এবং আজকের পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে, জানতে পারবে, সেটা একবার তোমরা দেখে নাও। আজকের পাঠ শেষে তোমরা খতিয়ান সম্পর্কিত একটা অঙ্ক সমাধান করতে পারবে। খতিয়ান অধ্যায়ের আলোচনা হয়েছিল, আমরা অঙ্ক করেছিলাম, আজকে আমরা একটা অঙ্ক করবো। কারণ তোমাদের এই খতিয়ান অধ্যায় থেকে অবশ্যই এসএসসি পরীক্ষা একটা অঙ্ক আসবে, অ্যাসাইনমেন্টেও আসতে পারে। আমরা অঙ্কটা করে রাখি ভবিষ্যতে সুবিধার জন্য। তাহলে আলোচ্য বিষয় অবশ্যই একটা অঙ্ক হওয়ার কথা, যে অঙ্কের আলোকে আমাদের খতিয়ান সম্পর্কিত তথ্য সম্পর্কিত একটা সমাধান করতে হবে। দেখি আলোচ্য বিষয়ের আমরা একটু করি। এই আলোচ্য বিষয়ের আলোকে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে সেগুলো সমাধান করার চেষ্টা করবো, আমরা সমাধান করব। তো তোমরা অবশ্যই খাতা নিয়ে বসে আমার সামনে আশা করছি। খাতায় তোমরা এই আলোচ্য বিষয়টা তুলে নাও এবং আমার সাথে সাথে এই অঙ্কটা সমাধান করে ফেলো। দেখো আলোচ্য বিষয় বলছে 2019 সালের জুন মাসে জনাব আজাদের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হয়। জুন 1 তারিখে ব্যাংকে 40,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। জুন 12 তারিখে তারেকের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়। জুন 15 তারিখে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 25,000 টাকা। জুন আবার 15 তারিখে পণ্য উত্তোলন 5,000 টাকা। জুন 16 তারিখে পাওনা তারিখে চেকে পরিশোধ 10,000 টাকা। জুন 26 তারিখে দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়। এরপরে তাহলে যেটা বলছিলাম যে আমাদের 26 তারিখে লেনদেন গেল, 30 তারিখে লেনদেন করতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনের ব্যাংক উত্তোলন 15,000 টাকা। দেখো আমরা দেখলাম যে 1, 12, 15, 18, 20, 26 এবং 30 তারিখে এই লেনদেনগুলো দেওয়া আছে। এই লেনদেনগুলোর আলোকে রিকোয়ারমেন্ট 3টা আছে, তাই না? রিকোয়ারমেন্ট 3টা কি দেখি আমরা। ক নম্বরে বলছে উদ্দীপকের আলোকে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো। খ বলছে জনাব আজাদের জুন মাসের 12, 15, 26 ও 30 তারিখের লেনদেনগুলোকে সাধারণ চাবিদার লিপিবদ্ধ করো। এবং গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে চলমান জেড ছকের ব্যাংক হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করো। আমরা প্রথমে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করতে চলে যাচ্ছি। আমরা জানি নিট দেনাদার কিভাবে নির্ণয় করতে হবে। নিট দেনাদার নির্ণয় করার জন্য দেনাদার থেকে যদি অলিখিত বিক্রয় থাকে তাহলে যোগ করব, আর যদি অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনাদারি তাহলে বাদ দেবো, তাহলে পেয়ে যাবো আমরা নিট দেনাদারের পরিমাণ। দেখো অঙ্কে এখানে দেখতে পাচ্ছি যে 1 তারিখের পর 12 তারিখে তারেকের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়, অর্থাৎ নাম উল্লেখ করে বিক্রয় করা হয়েছে এবং এটা অবশ্যই ধারে বিক্রয়। ধারে বিক্রয়ের বিষয়টা আমরা বুঝতে পারলাম, কিন্তু এখানে কিন্তু অলিখিত বিক্রয় সম্বন্ধিত কোনো তথ্য নাই। শুধুমাত্র 26 তারিখে এসে বলা হয়েছে দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়, অর্থাৎ দেনাদারের যে অংশটুকু আদায়যোগ্য নয় তাকে বলা হয় অনাদায়ী দেনা বা অনাদায়ী পাওনা। আমি যে ধারে বিক্রি করলাম, এই ধারে বিক্রয়ের টাকা থেকে যে আদায়যোগ্য নয় এই টাকাটা বাদ দিলেই পেয়ে যাবো আমরা নিট দেনাদার। তো আশা করি এই অঙ্ক সমাধানটা করতে পারবো আমরা। দেখো কিভাবে করবো। ক নম্বরে নিট দেনাদারের পরিমাণ নির্ণয়, তারিখ, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তাহলে আমরা 2019 সালের জুনের 12 তারিখে দেখা দেখেছিলাম ধারে পণ্য বিক্রয়
20,000 টাকা যা আমরা তারিখের কাছে বিক্রয় করেছিলাম, আর এখান থেকে জুন 26 তারিখে মাইনাস দেনাদার থেকে আদায়যোগ্য নয় 5,000। 20,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে কত টাকা হয়? 15,000 টাকা হতো। তাহলে আমরা এই পদ্ধতি অবলম্বন করে নিট দেনাদারের পরিমাণটা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা ক নম্বর সমাধান করতে পেরেছো। এবার আমরা চলে যাবো খ নম্বর। খ নম্বরটা কি বলছে? 12, 15, 26 ও 30 তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদা লিপিবদ্ধ করে। সাধারণ জাবেদা লিপিবদ্ধ করার জন্য কি করতে হয়? প্রথমে লেনদেনগুলোকে আমার বিশ্লেষণ করে দুটো পক্ষ নির্ণয় করতে হয়, যার একটা পক্ষকে আমরা করবো ডেবিট, আর একটা পক্ষকে তার সমপরিমাণ টাকা দ্বারা করবো ক্রেডিট। তাহলে এখানে উল্লেখ যেহেতু করে দিয়েছে, 4টা তারিখ উল্লেখ করে দিয়েছে, তাহলে আমরা শুধুমাত্র 4 তারিখের লেনদেনগুলো নিয়ে আমরা জাবেদা সম্পন্ন করবো। জাবেদা সম্পন্ন করার আগে আমরা জাবেদার ছকটা একবার দেখে নিই। দেখো জাবেদার ছক কি রকম হয়? তারিখ লিখতে হবে জনাব আজাদের জাবেদা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা ছক তৈরি করে ফেললাম। ছক তৈরি করার পরে তারিখের উপরে 2019 সালের জুন মাসের প্রথম যে লেনদেনটা করবে সেটা এখানে আমরা 12 তারিখের লেনদেন দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলেছে 12 তারিখে দেখতে পাচ্ছি তারিখের নিকট 20,000 টাকার পণ্য বিক্রয়। শুধুমাত্র পণ্য বিক্রয় বা নগদে পণ্য বিক্রয় থাকলে আমরা সেটাকে আমরা কি মনে করি? নগদে বিক্রয় ধরি। তাহলে নগদ বিক্রয় করলে কি পাওয়া যায়? নগদ টাকা পাওয়া যায়। নগদ একটা পক্ষ আর বিক্রয় একটা পক্ষ। কিন্তু এখানে কি নগদে বিক্রয় করেছি? করেছি ধারে। তাহলে যদি ধারে বিক্রয় করা হয় তাহলে যার কাছে আমি ধারে বিক্রয় করেছি সে আমার প্রাপ্য হিসাব, তার কাছে আমি টাকাটা পাবো, পাইনি। প্রাপ্য হিসাব সম্পত্তি বাচক হিসাব হয়ে যায় সেটা, তাই না? নগদ টাকা পেলে যেমন সম্পত্তি হতো, প্রাপ্য হিসাবটাও সম্পত্তি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাপ্য হিসাবের নাম হচ্ছে তারিখ। আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে লিখতে পারি। তাহলে আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে একটা পক্ষ, আর বিক্রয় বাবদ পেয়েছিলাম। বিক্রয় হচ্ছে একটা আয় বাচক হিসাব, তাই না? তাহলে বিক্রয় একটা পক্ষ। তাহলে আমরা পেলাম দেনাদার বা প্রাপ্য হিসাব একটা পক্ষ আর বিক্রয় একটা পক্ষ। আমরা দুটো পক্ষ বিশ্লেষণ করে ফেললাম। আমরা একটা পক্ষে করবো ডেবিট। তাহলে দেনাদার হিসাব ডেবিট, কারণ প্রাপ্য হিসাবের পরিমাণটা বাড়ছে। ব্র্যাকেট আমরা তারিখ লিখেছি 20,000 টাকা, আর ঠিক তার সমপরিমাণ টাকা দ্বারা বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। ব্যাখ্যা তারিখের নিকট বিক্রয় করা হলো। আশা করি তোমরা 12 তারিখের লেনদেনটা বুঝতে পেরেছো এবং করতে পারবে। 15 তারিখে বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। চেকের মাধ্যমে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে কি হয়? নগদে বিক্রয় করলে যেমন নগদ টাকা পাওয়া যায়, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে কি পাওয়া যায়? চেক পাওয়া যায়। আর চেকটাকে আমরা পকেটে রেখে দিই, ক্যাশ বাক্সে রেখে দিই না, আমরা সেই চেকটা ব্যাংকে জমা দিই। যখন আমরা ব্যাংকে চেক জমা দিই তখন আমরা ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায় না, ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পায়। তাহলে এখানে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করার কারণে ব্যাংক একটা পক্ষ, যেহেতু আমার ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাচ্ছে, আর বিক্রয় যেহেতু আয় বাচক হিসাব, তাহলে বিক্রয় একটা পক্ষ। তাহলে আমি দুটো পক্ষ পেয়ে গেলাম। পক্ষকে আমরা জাবেদায় লিপিবদ্ধ করি। দেখো ব্যাংক হিসাব ডেবিট 25,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট 25,000 টাকা। ব্যাখ্যা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়। আশা করি 15 তারিখের লেনদেনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো 26 তারিখের লেনদেন। বলছে দেনাদারের 5,000 টাকা আদায়যোগ্য নয়। আমরা নিট দেনাদারের নির্ণয়ের সময় জেনেছি যে দেনাদারের যে অংশটুকু আদায়যোগ্য নয় সেটাই হচ্ছে আমাদের দেনা আমাদের পাওনা। দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার কথা পাচ্ছি, এটা আমার জন্য ব্যবসার জন্য ক্ষতি, তাই না? তাহলে কি হচ্ছে? আমি যখন ধারে বিক্রয় করছি তখন প্রাপ্য হিসাব হচ্ছে, অর্থাৎ আমি টাকাটা পাবো। আমরা টাকাটা পাবো, পাইনি, সম্পত্তি বলে গণ্য করছি। কিন্তু ওই টাকার যে অংশটুকু পাচ্ছি না সেটা আমার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, আমার কি আয় হ্রাস পাচ্ছে না, প্রাপ্য টাকা কি হ্রাস পাচ্ছে না? পাচ্ছে। দেনাদারের পরিমাণ কম হচ্ছে না? হচ্ছে। তাহলে দেখো 12 তারিখে বিক্রি করেছিলাম 20,000 টাকা, তার মধ্যে 5,000 টাকা পাচ্ছিল। এটা আমার ক্ষতি। এই ক্ষতিটার নাম দেনাদারের যে অংশটুকু পাওয়া যায় না তাকে কি বলা হয়? অনাদায়ী দেনা। অনাদায়ী দেনা। তাহলে আমরা এই ক্ষতিটাকে একটা পক্ষ লিখবো অনাদায়ী দেনা হিসাব। ক্ষতি হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আর ঠিক তার সাথে সাথে আমার প্রাপ্য হিসাব দেনাদারের পরিমাণটা কমে যাচ্ছে না। আমি কি এই তারিখের কাছে 20,000 টাকা পাবো? পাবো না, 5,000 টাকা কম পাবো। যদি 5,000 টাকা কম পাই তাহলে আমার কি করতে হবে? কম দেখাতে হবে। আমরা হিসাব বিজ্ঞানী কি করি না? কাটাকাটি করি না। কোনো হিসাবকে যদি বেশি দেখাই, যদি সেই হিসাবটা ডেবিট থাকে তাহলে সেই হিসাবটা আমরা ক্রেডিট করি, আর ক্রেডিট থাকলে ডেবিট করি। তারিখ হিসাবকে আমরা ডেবিট করেছিলাম বিক্রয় করার সময়, তাহলে যেই পরিমাণ টাকা তারিখের কাছ থেকে পাচ্ছি না সেই পরিমাণ টাকা দ্বারা তারিখ হিসাবকে আমরা করবো ক্রেডিট। তাহলে অনাদায়ী দেনা যেহেতু ব্যয় বাচক হিসাব, ব্যয় বৃদ্ধি পাচ্ছে বা ক্ষতি হচ্ছে, তাহলে অনাদায়ী দেনা হিসাব হবে ডেবিট, আর তারিখ হিসাব বা দেনাদার হিসাব হবে ক্রেডিট। আমরা সমাধান করি। দেখো অনাদায়ী দেনা হিসাব ডেবিট 5,000 টাকা, আর দেনাদার হিসাব ক্রেডিট 5,000 টাকা। ব্যাখ্যাতে লিখেছি দেনাদার থেকে আদায়যোগ্য নয়। আশা করি 26 নম্বরের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাবো সর্বশেষ যে লেনদেন, 30 তারিখের লেনদেন।
বলছে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। মালিক প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে, টাকা বিনিয়োগ করলে কি হয়, তার স্বত্বাধিকার বাড়ে। টাকা উত্তোলন করলে তার স্বত্বাধিকারটা কমে যায়। টাকা উত্তোলন করলে স্বত্বাধিকার কমে যায়, তাহলে উত্তোলন ডেবিট হবে। টাকা উঠিয়ে নিচ্ছে মালিক, উত্তোলন হিসাবে হবে একটা পক্ষ, উত্তোলন হবে ডেবিট। তার স্বত্বাধিকার কমলে কি জানি আমরা, স্বত্বাধিকার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট, হ্রাস পেলে হয় ডেবিট। উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে, যার কারণে উত্তোলন হিসাবে হবে ডেবিট। আর ক্রেডিট কি করব, যেহেতু আমার ব্যাংকের ব্যালেন্স থেকে, প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে নিচ্ছে, ব্যাংক হচ্ছে সম্পত্তি বাচক হিসাব, তাহলে টাকা উত্তোলনের ফলে ব্যাংকের সম্পত্তি কমে যাচ্ছে, সম্পত্তি কমে গেলে বা হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে কি হবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাচ্ছে বিধায় উত্তোলন হিসাব ডেবিট, আর ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে, সম্পত্তি হ্রাস পাচ্ছে বিধায় ব্যাংক হিসাব ক্রেডিট। দেখো, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 15,000 টাকা 15,000 টাকা। ব্যাংকটা লিখলাম, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে আশা করি 30 তারিখে যে লেনদেনটা আমরা পক্ষ বিশ্লেষণের মাধ্যমে করলাম সবাই বুঝতে পেরেছে। এবার আমি চলে যাবো সরাসরি গ নম্বর রিকোয়ারমেন্টে। গ নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে কি বলেছিল, দেখো গ নম্বরে বলেছিল চলমান জেড ছকে ব্যাংক হিসাব ও উত্তোলন হিসাব প্রস্তুত করো। আমরা জানি খতিয়ান প্রস্তুতের দুইটা ছক আছে, একটা হচ্ছে টি ছক আর একটা চলমান জেড ছক। যেহেতু চলমান জেড ছক করতে বলেছে, তাহলে আমরা চলমান জেড ছক নিয়ে আলোচনা করবো। চলমান জেড ছক করার জন্য চলমান জেড ছক সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। টি ছকটা কি, সনাতন পদ্ধতির ছক, তাই না? আর চলমান জেড ছক হচ্ছে আধুনিক পদ্ধতির ছক। টি ছকের সমস্যাটা কি ছিল, আমরা সারা মাস পর আমরা জানতে পারতাম ব্যালেন্স কত। আর টি ছকের চলমান জেড ছকের সুবিধাটা কি, চলমান জেড ছকের সুবিধাটা হচ্ছে তাৎক্ষণিক ব্যালেন্সটা জানা যায়, যে আমি লেনদেন সম্পূর্ণ করলাম, তাৎক্ষণিক ব্যালেন্সটা কি। চলমান জেড ছকটা আমরা একবার দেখে দেখো, ছকের নমুনাটা দেখো। এখানে তো যেই হিসাব আমরা করবো সেই হিসাবের নামটা লিখবো, এরপর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই অংশটুকু অর্থাৎ তারিখ থেকে শুরু করে ক্রেডিট টাকা পর্যন্ত এই অংশটুকু টি ছকের বাম দিকের যে অংশ বা টি ছকের ডান দিকের যে অংশ সেম। বাকি যে অংশটুকু উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এখানে কি হয়, আমরা টি ছকে যেভাবে পোস্টিং দিই বা খতিয়ানে যেভাবে আমরা পোস্টিং দেই সেইভাবে আমরা পোস্টিং দিব, কিন্তু ব্যালেন্সটা নির্ণয় করবো তাৎক্ষণিক। কিভাবে করবো, আমরা অঙ্ক সমাধানের মাধ্যমেই জেনে নেব। তখন আমরা ব্যাংক হিসাব যেহেতু করতে বলেছি, তাহলে দেখো আমরা কিন্তু করে লিখেছি জনাব আজাদের খতিয়ান চলমান জেড ছক ব্যাংক হিসাব সম্পন্ন করে আমরা ছক করেছি, ব্ল্যাঙ্ক ছক করবো। তারপর আমরা তারিখ অনুযায়ী পোস্টিং দিব, 2019 সাল আমরা লিখলাম। এরপর আমরা দেখবো প্রথমে ব্যাংক সংক্রান্ত কোন কোন লেনদেন আছে। ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিয়ে আমরা ব্যাংকের খতিয়ানটা তৈরি করবো। দেখো, জুনের 1 তারিখে বলছে ব্যাংকে 40,000 টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো। খতিয়ান প্রস্তুত করার জন্য অবশ্যই তোমাকে ওই লেনদেনগুলো জাবেদা করতে হবে। কি করতে হবে, জাবেদা। তুমি জাবেদা যদি না করতে পারো তাহলে খতিয়ান প্রস্তুত নিতে পারবে না, কারণ জাবেদা বিশ্লেষণের মাধ্যমেই বোঝা যায় যে খতিয়ানের ডেবিট দিকে টাকাটা বসবে নাকি ক্রেডিট দিকে টাকা বসবে। তাহলে আমরা পক্ষ বিশ্লেষণ করে জাবেদা করি। ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। ব্যাংকে যখন টাকা জমা দিলাম তাহলে ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেল আর নিজের পকেটের নগদ টাকা কমে গেল, অর্থাৎ সম্পত্তি বৃদ্ধি পাচ্ছে, সম্পত্তি হ্রাস পাচ্ছে। ব্যাংকের ব্যালেন্স যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, আর নগদ টাকা যেহেতু কমছে পকেটের, অর্থাৎ নগদান হিসাব হবে ক্রেডিট। যেহেতু আমি ব্যাংক হিসাবে খতিয়ান করছি, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট যেহেতু, তাহলে জুন মাসের 1 তারিখে ব্যাংক হিসাব ডেবিট বলে ডেবিট ঘরে টাকাটা এখানে বসবে, ডেবিট ঘরে টাকাটা বসবে। আর বিবরণের ঘরে কি বসবে, ঠিক ব্যাংক হিসাবের বিপরীত যে হিসাবটাকে আমি ক্রেডিট করেছি সেই হিসাবটা। তাহলে দেখো, নগদান হিসাবে ক্রেডিট করেছিলাম না আমরা, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাবের ডেবিট দিকে টাকা বসবে, বিবরণের ঘরে বলবে ঠিক তার বিপরীত হিসাব, যাতে আমরা বুঝতে পারি ব্যাংকে 40,000 টাকা ডিপোজিট হয়েছে, নগদ টাকা আমি ব্যাংকে ডিপোজিট করেছি। এইভাবে একটা লেনদেন বিশ্লেষণ করে খতিয়ানে পোস্টিং দিতে হয়। জুনের 1 তারিখে আর কোনো লেনদেন সম্পন্ন করা হয় না, আর কোনো লেনদেন ব্যাংকের সঙ্গে হয়নি। তাহলে ওই 1 তারিখে ব্যালেন্স কত টাকা, 40,000 টাকা। এই জন্য ওই তারিখে যেহেতু ডেবিট টাকা ছিল তাহলে ডেবিট ব্যালেন্স হবে 40,000 টাকা। এরপরে আমরা চলে যাবো অন্য লেনদেন দেখতে। এরপরে দেখো, 12 তারিখের লেনদেনটা আসবে না, 15 তারিখের লেনদেন বলছে চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 25,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করেছি, বিক্রি করে চেক পেয়েছি। তাহলে চেক পেলে কি হয়, ব্যাংকের ব্যালেন্সটা বৃদ্ধি পেল, চেক আমার ব্যাংকে জমা দেয়। ব্যাংক হিসাব হবে ডেবিট, আর বিক্রয় যেহেতু আয় পাচ্ছে হিসাব, আয় বৃদ্ধি পাচ্ছে, তাহলে বিক্রয় হিসাব হবে ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। খতিয়ানে পোস্টিং দিয়ে দিই, ব্যাংক হিসাবে ডেবিট দিকে টাকাটা বসেছে জুনের 15 তারিখে,
ঠিক তার বিপরীত হিসাব, বিক্রয় হিসাব দেখো 25,000 টাকা। ওই তারিখে আর কোনো ব্যাংক সংক্রান্ত লেনদেন নাই। আগের থেকে ডেবিট ব্যালেন্স ছিল 40,000, নতুন করে ডেবিট হলো 25,000। মনে রাখবা, ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়। যেহেতু আগের থেকে উদ্বৃত্ত ছিল 40,000 টাকা, আবার নতুন করে 25,000 টাকা উদ্বৃত্ত হলো, তাহলে 40 আর 25 যোগ করলে হয় 65,000 টাকা ডেবিট ব্যালেন্স। এরপর আমরা চলে যাব 15 তারিখ করলাম, 18 তারিখ লেনদেনটা অবশ্যই আসবে না, 20 তারিখে লেনদেনটা আসবে। বলছে জুনের 20 তারিখে বলছে পাওনাদারকে চেকে পরিশোধ, আমার কাছে যে টাকা পেতো তাকে চেকে পরিশোধ করেছি। আমি যদি ব্যাংকের টাকার থেকে চেকের মাধ্যমে পরিশোধ করি তাহলে কি হয়, আমার ব্যাংকের ব্যালেন্সটা কমে যায়। আর যাকে প্রদান করেছি পাওনাদার, সে আমার কাছে টাকা পেয়ে দায়বদ্ধতা ছিল না, পাওনাদার তো দায়বদ্ধ হিসাব, যখন আমি ধারে ক্রয় করেছিলাম লিখেছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদারকে আমি ক্রেডিট লিখেছিলাম, দায়বদ্ধতা হিসেবে। এখন এই পাওনাদারকে পরিশোধ করছি, যখন আমি দায় পরিশোধ করবো তাহলে দায় হ্রাস পাচ্ছে, দায় হ্রাস পেলে হয় ডেবিট। পাওনাদার হিসাব হবে ডেবিট, আর সম্পত্তি যেহেতু হ্রাস পাচ্ছে, ব্যাংকের ব্যালেন্স যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু 10,000 টাকা, তাহলে ব্যাংক হিসাবে ক্রেডিট দিকে 10,000 টাকা লিখলাম। জুনের 20 তারিখে ব্যাংক হিসাব ক্রেডিট, তার বিপরীত হিসাব কি ছিল, পাওনাদার হিসাব ডেবিট। পাওনাদার হিসাব বলে আমি লিখেছি 10,000 টাকা, আগে ছিল 25,000 ডেবিট ব্যালেন্স, ক্রেডিট 10,000 বাদ দিলাম হলো 55,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখো 26 তারিখে আসবে 30 তারিখে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এটা জাবেদ অলরেডি করে ফেলেছি, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাবে ক্রেডিট থেকে টাকাটা বসবে, 30 তারিখে উত্তোলন হিসাব। তাহলে আগের থেকে ডেবিট ব্যালেন্স ছিল 55,000 টাকা, আবার ক্রেডিট হলো 15,000 টাকা। 55 থেকে 15,000 বাদ দিলে হয় 40,000 টাকা। এটাই হচ্ছে ব্যাংক হিসাবে ডেবিট ব্যালেন্স সারা মাস শেষে। এইভাবে ব্যাংক হিসাবে খতিয়ানটা করতে হবে। এরপর আমরা দেখবো উত্তোলন হিসাব। দেখো উত্তোলন হিসাবের খতিয়ানের ছকটা ঠিক একই রকমের ছক, চলমান যে ছক, যেহেতু আমরা উত্তোলন সংক্রান্ত লেনদেন দেখতে পাচ্ছি 1 তারিখ না, 2 তারিখ, 12 তারিখ না, 15 তারিখে না, 18 তারিখে। বলছে পণ্য উত্তোলন 5,000 টাকা। আমরা জানি পণ্য উত্তোলন যাবে থাকি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাবে ডেবিট দিকে আমরা টাকাটা বসাবো, উত্তোলন হিসাবে ডেবিট, বিবরণে ক্রয় হিসাব 18 তারিখে বসালাম, ওই তারিখে লেনদেন নাই, 5,000 টাকায় ডেবিট ব্যালেন্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, আমরা এটা করেছি, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন হিসাবের ডেবিট দিকে বসে টাকাটা, বিবরণে ব্যাংক হিসাব। তাহলে আগের থেকে 5,000 ছিল, আর 15,000 যোগ করলে হয় 20,000 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা উত্তোলন হিসাবে করতে পারি। দেখো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। এই ক্লাসের আলোকে আজকে যে প্রতিটা ক্লাস করলাম, সেই ক্লাসের আলোকে তোমাদের মূল্যের কিছু প্রশ্ন আছে, আমরা প্রশ্নগুলো পড়ছি এবং সমাধানগুলো করার চেষ্টা করছি। ব্যাংক হিসাব কি উদ্বৃত্তে প্রকাশ করে? অবশ্যই ডেবিট উদ্বৃত্তে প্রকাশ করে। চেকের মাধ্যমে পণ্য বিক্রি যাবে থাকে, চেকের মাধ্যমে পণ্য বিক্রি যাবে না, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা কি? দেনাদারের যে অংশটুকু আদায় যোগ্য নয় তাই হচ্ছে অনাদায়ী পাওনা। ক্রয়, বেতন, মজুরি কোন ধরনের হিসাব? এগুলো ব্যয় বাচক হিসাব। পণ্য উত্তোলনে যাবে থাকে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসের আলোকে মূল্যায়নের প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। নেক্সট আগামী দিন কি হবে? আগামী দিন তোমাদের যে পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো আসবে, সেই অ্যাসাইনমেন্টের আলোকে আমরা ক্লাস নিয়ে আসবো। আশা করি যে ক্লাসগুলো তোমরা পাচ্ছ সেটা তোমরা অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এতটুকু ছিল আলোচনা। আগামী দিন তোমাদের অ্যাসাইনমেন্টের ক্লাসগুলো আবার তোমার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।